1895 সালের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে গাঢ় হলদে কুয়াশায় ছেয়ে গিয়েছিল সারা লন্ডন শহর। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বেকার স্ট্রিটের ঘরের জানলা দিয়ে রাস্তার ওপারের বাড়ি পর্যন্ত দেখা যায়নি। প্রথম দিনটা হোমস ঘরে বসে কাটালো বিরাট একটা খাতায় রকমারি খবর আটা দিয়ে সেটে সূচিপত্র তৈরি করার কাজ নিয়ে। দ্বিতীয় আর তৃতীয় দিনটা কাটলো মধ্যযুগীয় সঙ্গীত নিয়ে, এটা ওর সাম্প্রতিক শখ। কিন্তু চতুর্থ দিনেও প্রাতরাশ খেয়ে চেয়ার ঠেলে উঠে দাঁড়ানোর পর যখন দেখা গেল চটচটে ভারী বাদামি কুয়াশা তখনও রাস্তা দিয়ে ভেসে চলেছে এবং তেলের মতো ফোঁটা ফোঁটা আকারে সার্সির কাছে জমছে, তখন শক্তি আর উদ্যমে ঠাসা শার্লক হোমসের মেজাজ ঠিক রাখা গেল না। অবদমিত এনার্জি যেন ফেটে পড়ল অসহিষ্ণু কথাবার্তায়, বসবার ঘরে অস্থির পদচারণায়। নখ কামড়ে ফার্নিচারে টরে টক্কা বাজনা বাজিয়ে সে এক কাণ্ড করে বসল বন্ধুবর। আমাকে বলল, ওয়াটসন, খবরের কাগজে ইন্টারেস্টিং খবর টবর আছে? আমি তো জানি ইন্টারেস্টিং খবর মানে হোমস বোঝে কেবল অপরাধ সম্পর্কিত খবর। অনেক খবরই আছে খবরের কাগজে। যুদ্ধ লাগলো বলে সরকারের পতন ঘটতে পারে, এক জায়গায় বিপ্লবের সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু এসব খবরের কোনো আগ্রহই নেই বন্ধুবরের। তাই ফের অধীরভাবে গজগজ করতে করতে ঘরময় পা ঠুকে ঠুকে বেরাতে লাগলো বেচারা। স্পোর্টসম্যান যদি খেলার সুযোগ না পায় তার যা অবস্থা হয়, হোমসের অবস্থা এখন তাই। বক বক করতে লাগলো আপন মনে। লন্ডন শহরটা দেখছি একেবারে নেতিয়ে পড়েছে। কুয়াশায় ঢাকা এমন শহরেই তো দাপাদাপি করে বেড়ানো উচিত চোর ডাকাত বদমাশদের। আড়াল থেকে বেরিয়ে এসে বাঘের মতো লাফিয়ে পড়ে কাজ সেরে লম্বা ডুব দেবে, কেউ টের পাবে না। ছিচকে চুরি হচ্ছে অবশ্য। অবজ্ঞায় নাসিকাধ্বনি করে হোমস বলল, আরে ভাইয়া, সমাজের কপাল ভালো আমি নিজে একটা ক্রিমিনাল নই। বিরাট এই স্টেজ সাজানো রয়েছে কি ছিচকে চুরির জন্যে? আরও বিরাট অপরাধের উপযুক্ত ক্ষেত্র কি এটা নয়? অপরাধীদের সুবর্ণ সুযোগ তো এখনই। তা যা বলেছ ওয়াটসন, একঘেয়েমি কাটতে চলেছে মনে হচ্ছে। টেলিগ্রাম নিয়ে ঘরে ঢুকলো ছি। খাম ছিঁড়ে অট্টহাসি হাসল হোমস। আরে সর্বনাশ, শেষকালে মাইক্রোফট দাদা আসতে ছোট ভাইয়ের আস্তানায়। এমনভাবে বলছো যেন তার আসাটা একটা আশ্চর্য ব্যাপার। বন্ধু, ট্রাম যদি বড় রাস্তায় বাধা লাইন ছেড়ে হঠাৎ গলির মধ্যে ঢুকে পড়ে, অবাক হবে তো? আমার এই দাদাটিরও বাধা লাইন হলো পলমল আস্তানার ডায়োজিনিস ক্লাব আর হোয়াইট হল। এই লাইনেই চক্রবৎ সে ঘোরে, বেলাইন কখন হয় না। জীবনে একবারই সে এসেছিল এখানে, আজ হঠাৎ লাইন ছেড়ে বেরিয়ে গেল কেন ভাবতে পারছি না। টেলিগ্রামে তা লেখেনি? টেলিগ্রামটা বাড়িয়ে দিল হোমস। আমি পড়লাম, ক্যাডোগেনের ব্যাপারে এখনই দেখা করব মাইক্রোফট। ক্যাডোগেন ওয়েস্ট নামটা কিন্তু শুনেছি, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। অবাক হচ্ছি দাদার বেলাইন হওয়া দেখে। কক্ষপথ থেকে গ্রহ ছিটকে যাওয়া আর মাইক্রোফট দাদার অন্য পথ পরিক্রম করা একই ব্যাপার। ভালো কথা, মাইক্রোফট কী চিজ তা জানো তো? গ্রিক দোভাষীর মামলা হাতে এলে সামান্য কিছু শুনেছি সরকারি চাকরে, এ পর্যন্ত জানি। খুক খুক করে হেসে উঠল। তখন তোমাকে ততটা চিনিনি বলে খুলে বলিনি। মাইক্রোফট ব্রিটিশ সরকারে চাকরি করে ঠিকই, কিন্তু মাঝে মাঝে ও নিজেই ব্রিটিশ সরকার হয়ে যায়। কি আবল তাবল বকছো ভায়া? জানতাম অবাক হয়ে যাবে। মাইক্রোফট বছরে মাইনে পায় মাত্র 450 পাউন্ড। চিরকালই অন্যের অধীনে খেটে এসেছে, জীবনে কোনো রকম উচ্চাশা নেই, সম্মান বা উপাধি কখনোই পাবে না। তা সত্ত্বেও তাকে ছাড়া মাঝে মাঝে এদেশের চলে না, চলবে না। কিভাবে শুনি? ওরকম একটা সাজানো ঝকঝকে তকতকে ব্রেন আর দুটি নেই বলে, ফলে নিজেই নিজেকে এমন একটা অবস্থায় এনে ফেলেছে যে পাল্লা দেওয়ার মতো দ্বিতীয় ব্যক্তি আর নেই। মগজের মধ্যে অজস্র ঘটনা ঠেসে রাখবার এমন আশ্চর্য ক্ষমতা জীবিত কোনো মানুষের মধ্যে দেখিনি। বিরাট যে ক্ষমতা আমি অপরাধী অন্বেষণে লাগিয়েছি, ও তা সরকারি কাজে লাগিয়েছে। বিপুল এই ক্ষমতার অধিকারী বলে সব ডিপার্টমেন্ট থেকে যে কোনো ব্যাপারে চরম সিদ্ধান্ত নেওয়ার ভারটা ছেড়ে দেওয়া হয় ওর ওপর। ও হলো সেন্ট্রাল এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউস। ওর মগজ থেকে যে সিদ্ধান্ত মেঝে ঘষে বেরিয়ে যাবে, অন্যেরা শুধুই বিশেষজ্ঞ, ও কিন্তু সর্বজ্ঞ। ধরো কোনো মন্ত্রীমশাই কোনো একটা ব্যাপারে নৌ বিভাগ, ভারতবর্ষ, কানাডা আর ধাতু সম্পর্কে পরামর্শ চান। এই জন্যে আলাদা দপ্তর আছে, সব দপ্তর থেকে আলাদাভাবে পরামর্শ নিতে পারেন। কিন্তু মাইক্রোফটের ব্রেনে সব দপ্তরই ঠাসা। ও একাই সমস্যাটার সব রকম সম্ভাবনা ভেবে নিতে পারে, মাথার মধ্যে সব খবর ফোকাস করে নিয়ে একই সমস্যার কত রকম প্রতিক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে দেখা দিতে পারে চট করে বলে দিতে পারে।
আগে এই জন্যই শর্টকাট পরামর্শদাতা হিসেবে কাজে লাগানো হতো মাইক্রফটকে। এখন তাকে ছাড়া একদণ্ড চলে না। ওর ওই বিরাট ব্রেনে পায়রার খুপড়ির মতো ছোট ছোট খুপড়িতে রাজ্যের খবর থরে থরে সাজানো থাকে বলেই চক্ষের নিমিষে ওর মতামত পেয়ে ব্রিটিশ সরকার বলতে যায়। একাধিকবার জাতির নীতি নির্ধারণ হয়েছে ওর পরামর্শের ভিত্তিতে। এ নিয়ে আছে ও। এইসবই ওর ধ্যান ধারণা, মানসিক ব্যায়ামের উপাদান। মাঝে মাঝে ছোটোখাটো সমস্যা নিয়ে আমি দ্বারস্থ হলে ছিটে ফোটা বুদ্ধি বর্ষণ করেছে আমাকে। কিন্তু আজকে যে দেখছি উল্টো ব্যাপার। বিরাট বৃহস্পতি খুদে পৃথিবীর কাছে আসছে। কে এই ক্যাডোগান ওয়েস্ট? তাকে নিয়ে মাইক্রোফটের হঠাৎ মাথা ব্যথা কেন? সোফার ওপর থেকে কাগজের তারা হাটকাতে হাটকাতে উত্তেজিতভাবে বললাম, পেয়েছি পেয়েছি। গত মঙ্গলবার সকালে পাতাল রেলে একটা ছোকরার মৃতদেহ পাওয়া গেছে। নাম তার ক্যাডোগান ওয়েস্ট। সিধে হয়ে বসল হোমস। পাইপটা ঠোঁট পর্যন্ত আর পৌঁছল না। ওয়াটসন, ব্যাপারটা নিঃসন্দেহে গুরুতর। সামান্য একটা মৃত্যু নিয়ে বেলাইনে চলার পাত্র নয় আমার এই দাদাটি। যদ্দূর মনে পড়ছে ছোকরা ট্রেন থেকে পড়ে মারা গেছে। পকেট মারা যায়নি, কেউ ঠেলেও ফেলে দেয়নি, মারপিট বা চুরি ডাকাতির নামগন্ধ নেই। এরকম একটা ভিজে ব্যাপারে মাইক্রফট মাথা ঘামাচ্ছে কেন? আশ্চর্য ব্যাপার তো। তদন্তের ফলে বেশ কিছু আশ্চর্য খবর জানা গেছে। কেসটা কিন্তু অদ্ভুত। নইলে আমার ভাই মাথা ঘামায়? আর্মচেয়ারে আর হয়ে শুয়ে হোমস বলল, বলো ভায়া, আমি শুনছি। ছোকরার বয়স 27, নাম আর্থার ক্যাডোগান ওয়েস্ট। আইবুড়ো উলউইচ আর্সেনালের কেরানি, তার মানে সরকারি চাকুরে। মাইক্রফটের লাইনে এসে গেল দেখছি। গত সোমবার রাত্রে হঠাৎ বেরিয়ে যায় উলউইচ থেকে। শেষ দেখেছে তার প্রণয়িনী মিস ভায়োলেট ওয়েস্টবুরি। সন্ধে 7:30টার সময় তার কাছ থেকেও হঠাৎ বিদায় নেয় ছোকরা। কারণটা মেয়েটাও বুঝতে পারেনি, কেননা কোনো রকম ঝগড়াঝাটি হয়নি দুজনের মধ্যে। মৃতদেহটা পায় ম্যাসন নামে একজন রেল কর্মচারী। লাইনে প্লেট বসায় সে। দেহটা পাওয়া যায় লন্ডন পাতাল রেলের আল্ডগেট স্টেশনের ঠিক বাইরে। কখন? মঙ্গলবার ভোর 6টায়। স্টেশনের কাছাকাছি রেল লাইন যেখানে টানেলে ঢুকছে, সেইখানে পূব দিকে যেতে বাঁ হাতি লাইনের বেশ খানিকটা তফাতে পড়েছিল দেহটা। মাথাটা এমনভাবে থেতলে গিয়েছে যে দেখলেই বোঝা যায় ট্রেন থেকে না পড়লে লাইনের ধারে দেহটা ওভাবে পড়ে থাকতে পারে না। বাইরের রাস্তা থেকে ডেড বডি এনে ওখানে ফেলতে গেলে স্টেশনের টিকিট কালেক্টরের চোখে পড়ত। বুঝলাম, জীবিত অথবা মৃত অবস্থায় ট্রেন থেকে হয় নিজে পড়ে গেছে, না হয় ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তারপর যে লাইনের ধারে ডেড বডি পাওয়া গেছে সেই লাইন দিয়ে পশ্চিম থেকে পূর্বে ট্রেন যায়। মাঝরাতে ছোকরা ট্রেন থেকে পড়ে মারা গেছে, কিন্তু ট্রেনে উঠেছিল কখন ধরা যাচ্ছে না। টিকিটটা দেখলেই তো ধরা যায়। টিকিট ফিকিট কিছু পাওয়া যায়নি পকেটে। টিকিট পাওয়া যায়নি? ওয়াটসন, এ তো ভারী আশ্চর্য ব্যাপার। আমি জানি টিকিট না দেখিয়ে মেট্রোপলিটন ট্রেনের প্ল্যাটফর্মেই ঢোকা যায় না। টিকিটটা কি তাহলে পকেট থেকে সরিয়ে ফেলা হয়েছে, পাশের টিকিট দেখে বোঝা যায় কোন স্টেশন থেকে উঠেছে বলে? খুবই সম্ভব। নাকি কামরার মধ্যে নিজেই ফেলে দিয়েছে, সেটাও সম্ভব। পয়েন্টটা কিন্তু রীতিমতো অদ্ভুত। চুরি ডাকাতির নাম গন্ধ তো নেই, তাই না? সেই রকমই দেখা যাচ্ছে। পকেটে যা পাওয়া গেছে তার ফর্দটা শোনো। 2 পাউন্ড 15 শিলিং ছিল মানিব্যাগে। ক্যাপিটাল অ্যান্ড কাউন্টিজ ব্যাংকের একটা চেক বই, উলউইচ ব্রাঞ্চের। এই চেক বই থেকে লোকটার ঠিকুজি গুষ্টি জানা যাবে। উলউইচ থিয়েটারে 2টো ড্রেস সার্কেল টিকিটও ছিল পকেটে, তারিখ ওই দিনের। ইভিনিং শোয়ের টিকিট আর ছোট এক প্যাকেট টেকনিক্যাল কাগজপত্র। খুশি হলো হোমস। দেখলে তো ওয়াটসন, পরপর সব মিলে যাচ্ছে। ব্রিটিশ সরকার, উলউইচ অস্ত্রাগার, টেকনিক্যাল কাগজপত্র, মাইক্রফট দাদা। ওই তো এসে গেছে মাইক্রফট। ঘরে ঢুকলেন মাইক্রফট হোমস। দিব্য লম্বা চওড়া চেহারা। বিরাট চেহারার মধ্যে শারীরিক শক্তি যেন একটু বেশিভাবে প্রকট, অথচ ধরের বুদ্ধি সমুজ্জ্বল মুন্ডখানা দেখলে ধরের কথা আর মনে থাকে না। ইস্পাত ধূসর কোটরে বসানো ধারালো চোখ, কাঠের দৃঢ় ঠোঁট এবং কর্তৃত্ব ব্যঞ্জক ললাট সব মিলিয়ে চেয়ে থাকার মতো। ধরটার কথা ভুলে যেতে হয়। বিরাট ওই মস্তকের মধ্যে শক্তিশালী পর্দাটার কথাই কেবল মনে জেগে থাকে। পেছনে পেছনে এলো লেস্ট্রেড স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ। দুজনের মুখ গম্ভীর। ওভারকোট খুলে আর্মচেয়ারে বসলেন মাইক্রফট হোমস। বললেন, শার্লক, কেসটা অতি যাচ্ছে তাই। রোজকার অভ্যেস পাল্টানো আমার ধাদেশ হয়।
কিন্তু না এসেও পারলাম না। শ্যাম দেশের অমন জরুরি সমস্যা ফেলে চলে আসতে হলো প্রধানমন্ত্রীর ছটফটানি দেখে। নৌ বিভাগের প্রশাসন দপ্তরে গেলে শুনবি যেন চাক ভাঙ্গা বলতা গুনগুন করছে। উত্তেজনায় কেউ আর স্থির নেই। কাগজ পড়েছিস তো? এইমাত্র পড়লাম। টেকনিক্যাল কাগজপত্রগুলো কিসের? এই রে, ঠিক পয়েন্টে এসে গেলে দেখছি। কপাল ভালো কাগজে ওটা বেরোয়নি, বেরোলে টি পড়ে যেত। ছোকরার পকেটে পাওয়া গেছে ব্রুস পার্টিংটন সাবমেরিনের নকশা। নামটা শুনেছিস নিশ্চয়। শুধু নামই শুনেছি, তার বেশি নয়। নকশাটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। গুপ্ত রাখার সব রকম চেষ্টাই করেছিল সরকার। ব্রুস পার্টিংটন সাবমেরিন জলে নামলে সেই তল্লাটে কোনো যুদ্ধজাহাজকে আর যুদ্ধ করতে হবে না। 30টা আলাদা পেটেন্ট নিয়ে তৈরি হয়েছে গোটা নকশাটা। প্রত্যেকটা পেটেন্ট সমান গুরুত্বপূর্ণ, কোনোটাকে বাদ দেওয়া যায় না। দিলে প্ল্যান কেচে যাবে। প্ল্যানটা গুপ্ত রাখার চেষ্টায় কোনো ত্রুটি হয়নি। অস্ত্রাগারের লাগোয়া গোপন চেম্বারে সিন্ধুকের মধ্যে রাখা হয়েছে, এবং সেই ঘরের দরজা জানলায় এমন ব্যবস্থা করা আছে যে চোর ডাকাত 14 পুরুষের ক্ষমতা নেই ভেতরে ঢোকার। অফিস থেকে এ নকশা বেরিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা কল্পনা করা যায় না। নৌ বিভাগের চিফ কন্ট্রাক্টর যদি ইচ্ছে করেন নকশাটা দেখবেন, তাহলে তাকেও আসতে হবে ওই ঘরের মধ্যে, উলউইচ অফিসে। তা সত্ত্বেও লন্ডনের বুকে একজন জুনিয়র ক্লার্কের মৃতদেহের পকেটে পাওয়া গেল ভীষণ গুরুত্বপূর্ণ সাংঘাতিক গোপনীয় এই প্ল্যান। সমস্ত সরকারি মহল তাই এখন থরথরি কম্প এই ব্যাপার নিয়ে। কিন্তু প্ল্যান তো পেয়ে গেছো? না শার্লক, না। 10টা কাগজ সরানো হয়েছিল উলউইচ থেকে। তার মধ্যে সবচেয়ে দরকারি 3টে কাগজ একদম বেপাত্তা। 7টা পাওয়া গেছে ছোকরার পকেটে। বাকি 3টে তাহলে গেল কোথায়? পুলিশ আদালতের ওইসব ছিচকে মামলা শিখিয়ে তুলে আধা জল খেয়ে লেগে পড়ো। দেশের কাজ করো, ইংল্যান্ড কৃতজ্ঞ থাকবে তোর কাছে। সমস্যাটা আন্তর্জাতিক, খেয়াল থাকে যেন ছিচকে কেস নয়। কাগজপত্র ক্যাডোগেন ওয়েস্ট সরাতে গেল কেন? 3টে কাগজ এখন কোন চুলোয়? ক্যাডোগেন পরলোকে গেল কিভাবে? রেল লাইনের ধারেই বা নশ্বর দেহটা পৌঁছলো কি করে? শয়তানি চক্র ফাঁস করা যায় কিভাবে? এতগুলো প্রশ্নের জবাব তোকে বার করতে হবে। দাদা, তোমার চোখ আমার মতোই ধারালো, তুমি নিজে দেখছো না কেন? তথ্য এনে দে, চেয়ারে বসে মাথা কাটিয়ে সমাধান বাতলে দেব, কিন্তু ছুটোছুটি করা আমার পোষোয় না। রেলগার্ডকে গিয়ে জেরা করা, কি উপর হয়ে লেন্স নিয়ে মাটি পরীক্ষা করা, ওইসব আমার কুষ্টিতে লেখা নেই। কাজটা তোর। বড় রকমের খেতাব টেতাব পাওয়ার ইচ্ছে যদি থাকে তো। হেসে উঠল শার্লক হোমস। মাথা নেড়ে বলল, আমি খেলতে ভালোবাসি বলে। কেসটা সত্যি ইন্টারেস্টিং, কিন্তু আরও কিছু ঘটনা চাই যে। এই কাগজটা রাখ, এতে দরকারি পয়েন্ট আর কিছু ঠিকানা লিখে এনেছি। কাগজপত্র রাখার মূল দায়িত্ব স্যার জেমস ওয়াল্টারের। ভদ্রলোকের মাথার চুল পেকেছে সরকারি কাজে, অসীম শ্রদ্ধা আর বিশ্বাসের পাত্র। ডিগ্রি লিখতে গেলে 2 লাইনেও ধরে না। এর দেশাত্মবোধ নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। সিন্ধুকের 2টো চাবির একটা থাকে এর কাছে। সোমবার অফিস টাইমে কাগজগুলো সিন্ধুকেই ছিল। চাবি নিয়ে স্যার জেমস 3টে নাগাদ লন্ডন রওনা হন। সন্ধ্যের দিকে এই ঘটনা যখন ঘটে, উনি তখন বার্ক্লে স্কোয়ারে অ্যাডমিরাল সিনক্লেয়ারের বাড়িতে বসে। খবরটা যাচাই করা হয়েছে তো? হয়েছে। স্যার জেমসের ভাই কর্নেল ভ্যালেন্টাইন ওয়াল্টার বলেছেন উলউইচ থেকে কখন বেরিয়ে গিয়েছিলেন স্যার জেমস। অ্যাডমিরাল সিনক্লেয়ার বলেছেন উনি লন্ডনে ছিলেন তখন। কাজেই এদিক দিয়ে স্যার জেমসকে ধাঁধা থেকে বাদ দেওয়া যেতে পারে। দ্বিতীয় চাবিটা কার কাছে থাকে? মিস্টার সিডনি জনসনের কাছে। একাধারে সিনিয়র ক্লার্ক আর পেইন্টার। লোকটা বিমর্ষ টাইপের, বয়স 40, বিয়ে করেছে, ছেলে মেয়ে 5টি। কম কথা বলে, খাটে খুব, কাজের রেকর্ড ভালো, কিন্তু সহকর্মীদের কাছে অপ্রিয়। তার বউ বলেছে সোমবার সন্ধেটা বাড়িতেই ছিল সিডনি জনসন। ঘড়ির চেনে ঝোলানো চাবি কাজ ছাড়া হয়নি 1 সেকেন্ডের জন্যেও। ক্যাডোগেন সম্বন্ধে এবার বলো। ছোকরা চাকরিতে এসেছে বছর 10, মাথা গরম, কাজ ভালো, সোজা চরিত্রের লোক। ওর বিরুদ্ধে আমাদের বলার কিছু নেই। অফিসে সিডনি জনসনের ঠিক পরেই ওর স্থান। রাতে প্ল্যান সিন্ধুকে তুলেছিল কে? সিনিয়র ক্লার্ক মিস্টার সিডনি জনসন। জুনিয়র ক্লার্ক ক্যাডোগেন ওয়েস্টের পকেটে যখন প্ল্যান পাওয়া গেছে, তখন চুরিটা সেই করেছে, এ নিয়ে দ্বিমত আছে কি? নেই। কিন্তু শার্লক, জ্বর তো তাতে পরিষ্কার হচ্ছে না, বরং বাড়ছে। যেমন কাগজপত্র ও নিতে গেল কেন? বিনিময়ে টাকা পেত নিশ্চয়ই, কয়েক হাজার পাউন্ড তো পেতই।
বিক্রি করার উদ্দেশ্য ছাড়া লন্ডনে কাগজ নিয়ে যাওয়ার আর কোনো উদ্দেশ্য আছে কি? আমার মাথায় তো আসছে না। তাহলে কাজ শুরু করার জন্য এই উদ্দেশ্যটা ধরে এগোনো যাক। ওয়েস্ট ছোকরা কাগজ নিয়েছে নকল চাবি দিয়ে। একটা নকল চাবিতে হতো না শার্লক, কয়েকটা লাগবে। সদর দরজা খুলতে হবে, ঘরের দরজা খুলতে হবে। বেশ তো, বেশ কয়েকটা নকল চাবি নিয়ে কাগজ সরালো ছোকরা। লন্ডনে গেল বিক্রি করতে। মতলব ছিল ভোরের আগেই ফিরে সিন্ধুকে ঢুকিয়ে রাখবে আসল প্ল্যান। কিন্তু লন্ডনে হাতে হাতে ফল পেল বিশ্বাসঘাতকতার। কিভাবে? উলউইচে ফেরার সময় ট্রেনেই তাকে খুন করা হয়। লাশ ফেলে দেওয়া হয় লাইনের ধারে। লাশ পাওয়া গেছে আর্লগেট স্টেশনের কাছে। স্টেশনটা লন্ডন ব্রিজ পেরিয়ে উলউইচ যাওয়ার রাস্তায়। লন্ডন ব্রিজ পেরিয়ে যাওয়ার কারণটা নিশ্চয়ই আছে। কামরা এমন কেউ ছিল যার সঙ্গে তন্ময় হয়ে কথা বলছিল ছোকরা। কথার শেষে বচসা, হাতাহাতি, খুন। অথবা হয়তো কামরা থেকেই নিজেই লাফিয়ে বাঁচতে গিয়ে মারা গেছে। সঙ্গে যে ছিল দরজা বন্ধ করেছিল। ঘন কুয়াশায় কেউ জানতেও পারল না কি ঘটে গেল। কিন্তু তোর নিজের যুক্তিতেই ফাঁক থেকে যাচ্ছে শার্লক। প্ল্যান বিক্রি করলেও যে লোক সন্ধে নাগাদ লন্ডন যাবে সে উলওয়েজ থিয়েটারের সন্ধ্যের শোয়ের টিকিট কাটতে যাবে কেন? প্রণয়নীকে মাঝপথে ফেলে লম্ফ দেবে কেন? লেস্ট্রেড এতক্ষণ ছটফট করছিল কথার যুদ্ধ শুনতে শুনতে। এবার দুম করে বলে উঠল ধোঁকা দেওয়ার জন্যে। খুবই অসাধারণ ধোঁকা, সন্দেহ নেই। এই গেল ধোঁকা তত্ত্বে আমার প্রথম আপত্তি। দ্বিতীয় আপত্তি হলো এই, ভোরের আগে কাগজ 10টা ফিরিয়ে না আনলে কিন্তু চুরি ফাঁস হয়ে যাবে জেনেও সে পকেটে করে মাত্র 60টা কাগজ নিয়ে ফিরছিল কেন? বাকি 3টে গেল কোন মুলুকে? তাছাড়া এত কাঠখড় পুড়িয়ে নকশা বেচতে যে লন্ডন গেল, নকশা বেচার টাকাটা পকেটে না নিয়েই বা ফিরছিল কেন? লেস্টের তৈরি হয়েছিল জবাব দেওয়ার জন্য। বলে উঠল, এ আর এমন কি কঠিন ব্যাপার? বেচবে বলে নিয়ে গিয়েছিল লন্ডনে, কিন্তু দরে পোষালো না বলে ফিরছিল যেখানকার জিনিস সেখানে রেখে দেবে বলে। শত্রুর চর ছাড়বে কেন? পেছন পেছন এলো, ট্রেনের মধ্যে খুন করলো, সবচেয়ে দরকারি নকশা 3টে পকেটস্থ করলো, লাশ বাইরে ফেলে দিল, ল্যাটা চুকে গেল। কেমন? সব সমস্যার সমাধান পেয়ে গেলেন কিনা? কাছে টিকিট ছিল না কেন? কোনো স্টেশনের কাছে শত্রুর চর থাকে, পাছে তা ফাঁস হয়ে যায়, তাই খুনি নিজেই টিকিটটা সরিয়েছে পকেট থেকে। তাহলে আর এত ঝঞ্ঝাট কেন? বিশ্বাসঘাতক প্রাণ দিয়ে প্রায়শ্চিত্ত করেছে। সাবমেরিনের নকশাও এতক্ষণে শত্রুর দেশে চলে গেছে। তাহলে আর খামোখা মাথা ঘামিয়ে দরকারটা কি? তড়াক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠে ষাঁড়ের মতো গাক গাক করে চিৎকার করে উঠলেন মাইক্রফট। শার্লক গা তোলো। আমার মন বলছে তোদের এইসব অনুমানই ভুল, গোড়া থেকেই ভুল। উঠে পড়ে কাজে লেগে যা। অগস্থলে হানা দে, সংশ্লিষ্ট লোকজনদের ধরে জেরা করে নাস্তানাবুদ করে ছাড়। সাধ্যমতো যা করতে পারিস কোনোটা বাকি রাখিসনি। দেশকে এভাবে সেবা করার এত বড় সুযোগ জীবনে তুই পাসনি। কাঁধে ঝাঁকিয়ে হোমস বলল, ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। ওয়াটসন উঠে বড়। লেস্ট্রেড চলো আমার সঙ্গে আর্লগেট স্টেশন। মাইক্রফট ঘরের ছেলে ঘরে যাও, সন্ধ্যের মধ্যেই খবর দেব। তবে খুব একটা কিছু আশা করে থেকো না। 1 ঘন্টা পরে আর্লগেট স্টেশনের ঠিক আগে টানেল থেকে বেরিয়ে আসা পাতাল রেলের ধারে এসে দাঁড়ালাম আমি, হোমস আর লেস্ট্রেড। রেল কোম্পানির তরফ থেকে একজন সদাশয় লালমুখ বৃদ্ধ ভদ্রলোক এলেন সঙ্গে। লাইন থেকে ফুট 3 তফাতে একটা জায়গা দেখে ভদ্রলোক বললেন, লাশটা পড়েছিল এখানে। দেখলেই বুঝবেন ওপর থেকে পড়া সম্ভব নয়, ট্রেনের ভেতর থেকে ছুড়ে দেওয়া হয়েছে। যতদূর খবর পেয়েছি সোমবার মাঝরাতে যে ট্রেনটা গেছে এখান দিয়ে, লাশ ফেলা হয়েছে সেই ট্রেন থেকে। কামরাগুলো পরীক্ষা করে দেখা হয়েছে, মারপিটের চিহ্ন পাওয়া গেছে। সেরকম চিহ্ন বা টিকিট কিছুই পাওয়া যায়নি। কোনো দরজা খোলা ছিল কি? না। লেস্ট্রেড বলল, আমরা অবশ্য একটা খবর পেয়েছি। আর্লগেট স্টেশনে ট্রেন ঢুকবার ঠিক আগে সোমবার 11:40 নাগাদ ধপাস করে একটা ভারী জিনিস পড়ার আওয়াজ পায় একজন যাত্রী। ঘন কুয়াশার জন্য কিছু দেখা যায়নি। আরে আরে মিস্টার হোমস, ওটা কি করছে? অসীম আগ্রহে উদ্দীপ্ত মুখে ইস্পাতের রেল লাইনের পানে নিমেষহীন নয়নে চেয়েছিল শার্লক হোমস। রেল লাইন যেখানে বেঁকে বেরিয়ে এসেছে, টানেলের মধ্যে থেকে চেয়ে আছে ঠিক সেই দিকে। আর্লগেট একটা জংশন স্টেশন, অনেক রেল লাইনের কাটাকাটি চলেছে সেখানে। হোমসের সাগ্রহ চাহনি নিবদ্ধ এইসব লাইনের কাটাকুটির দিকে।
এই চেহারা, এই চাহনি আমি চিনি। ধীর ধীর করে কাঁপছে নাকের পাটা, বেঁকে শক্ত হয়ে গিয়েছে পাতলা ঠোঁট, বঙ্কিম চেহারা নিয়েছে ভুরু জোড়া। বিড়বিড় করে বলল আপন মনে, পয়েন্টস। কি বলছেন বলুন তো? রেল লাইনের এত পয়েন্ট আর কোথাও নেই, তাই না? না। সেই সঙ্গে একটা বাঘ, লাইনে লাইনে কাটাকুটি, আর একটা বাঘ। আরে তাই যদি হতো? কি হতো মিস্টার হোমস? সূত্র পেয়েছেন মনে হচ্ছে। একটা আইডিয়া পেয়েছি বলতে পারো। অন্ধকারে একটা নিশানা দেখা যাচ্ছে যেন। সেটা ক্রমশই আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে। লাইনে তেমন রক্ত পড়েনি দেখছি, কিন্তু চোটটা জবর রকমের, তাই না? হাড় গুড়িয়ে গিয়েছিল, বাইরে চোট খুব একটা লাগেনি। তা সত্ত্বেও রক্তপাতটা সবাই আশা করে। কুয়াশার মধ্যে যে ট্রেন থেকে ভারী জিনিস পড়বার ধপাস আওয়াজ পাওয়া গিয়েছিল, সেই ট্রেনটা পরীক্ষা করার সুযোগ হবে। কামরাগুলো সব খুলে ফেলে অন্য ট্রেনে জুড়ে দেওয়া হয়েছে এতক্ষণে। লেস্টেস বলল, আমি নিজে সব কামরা দেখেছি, কিন্তু চোখে পড়েনি। হোমসের চরিত্রে একটা দুর্বলতা আছে, কারো ভোতা বুদ্ধি একদম সইতে পারে না, ধৈর্যচ্যুতি ঘটে। ঘুরে দাঁড়িয়ে তিরিকে গলায় বলল, কিন্তু আমি কামরা পরীক্ষা করার জন্য ট্রেনটা দেখতে চাইনি। ওয়াটসন, চলো, এখানে আর কিছু দেখবার নেই। লেস্ট্রেড, তোমাদের আর কষ্ট দেব না। এবার উলওয়েচে গিয়ে তদন্ত আরম্ভ করতে হবে দেখছি। লন্ডন ব্রিজ থেকে ভাইকে একটা টেলিগ্রাম পাঠালো হোমস। অন্ধকারে আলোর নিশানা পাচ্ছি, তবে নিভে যেতে পারে যে কোনো মুহূর্তে। লোক মারফত বেকার স্ট্রিটের বাসায় বিদেশি স্পাই আন্তর্জাতিক গুপ্তচরদের লিস্ট পাঠিয়ে দাও। ইংল্যান্ডে যারা আছে সবার নাম আর ঠিকানা চাই। লোকটা যেন আমি না ফেরা পর্যন্ত অপেক্ষা করে। শার্লক। উলউইচের ট্রেনে উঠে বসে হোমস, এতেই কাজ হবে। এরকম একটা অতি আশ্চর্য কেসে নাক গলানোর সুযোগ দিয়ে মাইক্রফট যথেষ্ট উপকার করলো আমার। নিশ্চয় একটা অদ্ভুত রক্ত জন্মন করা চিন্তা ঢুকেছে হোমসের মগজে। চাপা তীব্র প্রাণশক্তি যেন ফুটে ফুটে বেরিয়ে আসতে চাইছে চোখ মুখ থেকে। খাঁচায় বন্ধ ল্যাচ ঝোলা কান ঝোলা ফক্স হাউন্ডের চেহারা একেবারে পাল্টে যায় শিকারের গন্ধ পেলে। অবিকল সেই পরিবর্তন দেখা দিয়েছে শার্লক হোমসের মধ্যে। মাত্র কয়েক ঘন্টা আগে এই মানুষটাই কুয়াশা পিঞ্জরে বন্দী অবস্থায় ঘরের মধ্যে ইঁদুর রাঙা ড্রেসিং গাউন পরে অস্থির চরণে যেন লেংচে লেংচে পায়চারি করেছে দীর্ঘতনু নিয়ে। কিন্তু এখন সে আর এক মানুষ। শুধু বলল, উপাদান পাওয়া গেছে ওয়াটসন, সুযোগ এখনো রয়েছে। সম্ভাবনাটা আগে বুঝিনি, আস্ত গাধা আমি তাই। আমার কাছে কিন্তু এখনো সব অন্ধকার, শেষটা এখনো অন্ধকার আমার কাছেও। তবে কি জানো, একটা আইডিয়া মাথায় এলে তার থেকে আর একটা আইডিয়ায় যাওয়া যায়। ছোকরা মারা গেছে অন্য কোথাও, লাশটা রাখা হয়েছিল ট্রেনের ছাদে। ছাদ? ভায়া, লাশটা এমন একটা জায়গায় ঠিকরে পড়েছে যেখানে রেল লাইনের কাটাকুটি থাকার দরুন আর বাঘ থাকার দরুন প্রত্যেকটা কামরাকে হেলে দুলে যেতে হবেই। কামরা যখন দুলতে থাকে ডাইনে বায়ে, কামরার ভেতর থেকে কিছুই ছিটকে পড়ে না, কিন্তু ছাদে কোনো বস্তু থাকলে তা গড়িয়ে পড়বেই। তারপর দেখো, ওইরকম একটা মারাত্মক জখম হওয়া সত্ত্বেও তেমন রক্ত পড়ে নেই জায়গাটায়। তার মানে কি এই নয় যে ছোকরাকে পরলোকে পাঠানো হয়েছে অন্যত্র এবং লাশটাকে রেখে দেওয়া হয়েছিল ট্রেনের ছাদে। পয়েন্টস। আর বাঘ পেরোনোর সময়ে আপনা থেকেই ঠিকরে পড়েছে লাইনের ধারে। পরপর দুটো অদ্ভুত ধাঁধার সমাধান দেখো এবং একটা আইডিয়া থেকে হয়ে গেল, তাই নয় কি? শুধু কি তাই, পকেটের টিকিট না থাকার কারণও তো স্পষ্ট হয়ে গেল। সোল্লাসে বললাম আমি, ঠিক বলেছ, টিকিট কেন নেই এবার তাও পরিষ্কার বোঝা গেল। সব সমস্যার সমাধান দেখো একে একে পাওয়া যাচ্ছে, সঠিক আইডিয়াটি মাথায় আনতে পেরেছি বলে। কিন্তু ভাই, রহস্য যে আরও গভীর হলো এই আইডিয়ার ফলে। হয়তো বলে চিন্তা সাগরে ডুব দিল শার্লক হোমস। ট্রেন উলউইচে পৌঁছানোর আগে আর একটি কথাও বলল না। প্ল্যাটফর্মের বাইরে এসে একটা ছ্যাকরা গাড়িতে উঠে বসে পকেট থেকে বার করলো মাইক্রফটের দেওয়া কাগজখানা। বলল, সারা বিকেলটা বেশ কয়েকজনের সঙ্গে দেখা করে কাটাতে হবে। প্রথমেই যাব স্যার জেমস ওয়াল্টারকে দর্শন করতে। টেমসের ধারে বিখ্যাত ব্যক্তিটির সাজানো বিলায় যখন পৌঁছালাম, তখন কুয়াশা ফিকে হয়ে আসছে, আর্দ্র রৌদ্র উকি দিচ্ছে। ঘণ্টা বাজাতেই খাস চাকর এসে দাঁড়ালো দোরগোড়ায়। বলল গম্ভীর মুখে, স্যার জেমসকে খুঁজছেন? তিনি আজ সকালে দেহ রেখেছেন। সে কি কথা? আতকে উঠল হোমস। মারা গেছেন? কিভাবে? ভেতরে আসুন, ওর ভাই কর্নেল ভ্যালেন্টাইনের সঙ্গে কথা বলে যান। চলো।
বসবার ঘরে গেলাম। একটু পরে ঊর্ধ্বশ্বাসে এলেন একজন দীর্ঘকায় সুশ্রী ব্যক্তি। গালে হালকা রঙের দাড়ি, বয়স বছর 50, চুল উস্কো খুস্কো, চোখ উদ্ভ্রান্ত, সদ্য শোকের চিহ্ন সুস্পষ্ট। কথা পর্যন্ত বলতে পারছেন না, জড়িয়ে যাচ্ছে। বললেন, বিশ্রী এই কেলেঙ্কারির ধাক্কা উনি সইতে পারলেন না। জীবনে যাকে কলঙ্ক স্পর্শ করতে পারেনি, বীভৎস এই ব্যাপারে তার মন ভেঙে গিয়েছিল, তাই চলে গেলেন সবাইকে ছেড়ে। ওকে কলঙ্ক মুক্ত করার জন্য এসেছিলাম। ওর মুখ থেকে ব্যাপারটা শুনলে রহস্য পরিষ্কার করতে পারতাম। যা বলবার পুলিশকে উনি বলে গেছেন। ওর বিশ্বাস ক্যাডোগেন ওয়েস্ট শোকরায় যত নষ্টের মূল, বাকিটুকু আরও গোলমেলে। আপনার কি মনে হয়? খবরের কাগজে যা পড়েছি আর দাদার মুখে যা শুনেছি তার বেশি কিছুই জানি না। মিস্টার হোমস, যদিও ব্যাপারটা অসভ্য দেখাচ্ছে, তবুও বলি, এইরকম মানসিক অবস্থায় আপনি যত তাড়াতাড়ি কথা শেষ করে বিদায় নেন ততই ভালো। পেরিয়ে এসে গাড়িতে উঠে বসে হোমস বলল, এরকম একটা ঘটনা ঘটবে ভাবতে পারিনি। আত্মহত্যা না হার্ট ফেল সেটা তো বোঝা যাচ্ছে না। কর্তব্যে অবহেলা করার গ্লানি সইতে না পেরে নিজেই নিজের জীবন শেষ করে দিলেন কি? পরে তা নিয়ে ভাবা যাবে। এখন যাওয়া যাক ক্যাডোগেন ওয়েস্টের বাড়ি। শহরের প্রান্তে ছোট একটা সাজানো বাড়িতে দেখা গেল নিহত ছোকরা শোক বিহ্বল মায়ের সঙ্গে। তার কাছ থেকে বিশেষ কথা বার করা গেল না, তবে ছোকরার প্রণয়িনী মিস ভায়োলেট ওয়েস্টবুরি অনেক কথা বলল। মেয়েটির মুখ সাদা। সোমবার রাত্রে শেষবার ক্যাডোগেনকে সেই দেখেছে। বলল, মিস্টার হোমস, দিনরাত কেবলই ভাবছি, ভাবছি আর ভাবছি, ঘুমাতেও পারছি না। কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছি না এ কী করে সম্ভব। আর্থার দেশকে ভালোবাসত প্রাণ দিয়ে। দেশের যাতে সর্বনাশ হয় এমন কোনো কাজ ওকে দিয়ে সম্ভব নয়। নিজের হাত এক কোপে কাটতে রাজি সে, কিন্তু গুপ্ত কাগজ দেশের বাইরে সেই হাত দিয়ে পাচার করার পাত্র সে নয়। অবিশ্বাস্য। আর্থারকে যারা জানে তারা কেউই বিশ্বাস করবে না। কিন্তু ঘটনা যে অন্য কথা বলছে মিস ওয়েস্টবুরি। জানি জানি, তাই তো সব গুলিয়ে যাচ্ছে। টাকার দরকার হয়েছিল কি আর্থারের? না, ওর চাহিদা কম, রোজগার ভালো। কয়েকশো পাউন্ড জমিয়েছিল। নতুন বছরে বিয়ে হয়ে যেত দুজনের। কোনো রকম মানসিক উত্তেজনা লক্ষ্য করেছিলেন কি? বলুন মিস ওয়েস্টবুরি, আমাদের কাছে প্রাণ খুলে কথা বলুন। মেয়েটির চোখ মুখের চকিত পরিবর্তন হোমসের ধারালো নজরে ধরা পড়েছে। লাল হয়ে গেল মিস ওয়েস্টবুরি, দ্বিধায় পড়ল। তারপর বলল, করেছিলাম। বুঝেছিলাম কি যেন ঘুরঘুর করছে ওর মনের মধ্যে। অনেকদিন ধরেই কি তা লক্ষ্য করেছিলেন? গত সপ্তাহে লক্ষ্য করেছিলাম। সবসময় কি যেন ভাবত, যেন একটা উদ্বেগে পেয়ে বসেছিল। একবার চেপে ধরেছিলাম। কিসের এত ভাবনা বলার জন্যে। ও বলল ব্যাপারটা অফিস সংক্রান্ত, অত্যন্ত গোপনীয়, আমাকেও বলা যাবে না। গম্ভীর হয়ে গেল হোমস। মিস ওয়েস্টবুরি থামবেন না। আর্থার জড়িয়ে পড়তে পারে এমন কথাও যদি জানেন তা বলুন। বলা যায় না কি থেকে কি বেরিয়ে যায়। নিশ্চয়ই বলবো। বার দুয়েক বলি বলি করেও কি যেন চেপে গেছে। একবার শুধু বলেছিল বিষয়টা অত্যন্ত গোপনীয়, বিদেশি গুপ্তচররা দিদার টাকা ঢালবে যদি সন্ধান পায়। আর কিছু? আমরা নাকি বড় ঢিলে, কড়াকড়ি মোটেই নেই। বিশ্বাসঘাতকের পক্ষে প্ল্যান হাতানো অত্যন্ত সোজা। এই কথা সম্প্রতি বলেছিল না আগে বলেছিল? এই তো সেদিনের কথা, আগে কখনো বলেনি। শেষ সন্ধ্যের ব্যাপারটা বলুন। থিয়েটারে যাব বলে বেরিয়েছিলাম। কুয়াশায় হেঁটে যাচ্ছিলাম। অফিসের কাছাকাছি এসে সাত করে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। কোনো কথা না বলে খুব অবাক হয়ে একবার চেঁচিয়ে উঠেছিল, তার বেশি নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। ও ফিরল না। বাড়ি চলে এলাম। পরের দিন সকালে অফিস খুলতে পুলিশ এলো খোঁজ নিতে। দুপুর 12টা নাগাদ শুনলাম ভয়ঙ্কর খবরটা। মিস্টার হোমস, কলঙ্কের হাত থেকে ওকে বাঁচান। বিষণ্ণভাবে মাথা নাড়ল হোমস। বলল, এসো আরসান, এবার যাওয়া যাক। অফিসে কাগজ হারিয়েছে যেখান থেকে। গাড়ি চলতেই বলল, তদন্ত হাতে নিয়ে দেখেছিলাম শুক্রার কপাল মন্দ। এখন দেখছি একেবারেই জঘন্য। আসন্ন বিয়ের জন্য টাকার দরকার হয়েছিল বলেই ভাবি জীবন সঙ্গিনীকে পর্যন্ত প্ল্যান হাতানোর প্ল্যান বলে তাকেও দুষ্কর্মের সঙ্গিনী করতে গিয়েছিল। কিন্তু চরিত্র বলে জিনিসটাকে একেবারে ফেলনা। তাছাড়া ভাবি জীবন সঙ্গিনীকে ধুম করে রাস্তায় ফেলে পালাবে কেন? তা ঠিক, তা ঠিক। কেসটা বড় ভয়ঙ্কর হে। এরকম খটকা লেগে থাকবে। সিনিয়র ক্লার্ক সিডনি জনসন অফিসেই ছিল। সসম্মানে অভ্যর্থনা জানালো হোমসকে।
চশমা পরা মাঝবয়সী পাতলা চেহারার মানুষ। গাল আর আঙ্গুল ধীর ধীর করে কাঁপছে, স্নায়ুর উপর প্রচণ্ড চাপ পড়ায়। কি সাংঘাতিক কাণ্ড বলুন তো মিস্টার হোমস। স্যার জেমসের মৃত্যুর খবর শুনেছেন? সেখান থেকে আসছি। সোমবার সন্ধ্যাতেও কত নিখুঁত ছিল এই অফিস, আর আজ চিফ নেই, ক্যাডেগেন ওয়েস্ট খতম, নকশা উধাও। কি ভীষণ, কি ভীষণ। সবচাইতে ভীষণ হলো ক্যাডেগেন ওয়েস্টের রাতারাতি চোর বনে যাওয়া। আপনি ঠিক জানেন ক্যাডেগেন ওয়েস্ট চোর। সে ছাড়া কে চুরি করবে বলুন? ওহ, ভাবা যায় না। সোমবার কখন বন্ধ হয়েছিল অফিস? 5টায়। আপনি বন্ধ করেছিলেন? আমি সবশেষে অফিস ছেড়ে বেরোই। নকশা ছিল কোথায়? ওই সিন্ধুকে, আমি নিজে রাখি ওখানে। এ বাড়ি পাহারা দেওয়ার ব্যবস্থা আছে। একজন বুড়ো যুদ্ধবেরোর সৈন্য পাহারা দেয়, কিন্তু অন্যান্য অফিসও দেখতে হয় তাকে। লোকটা দারুণ বিশ্বাসী। সেদিন অবশ্য কুয়াশাও পড়েছিল প্রচণ্ড। 5টার পর এ বাড়ি ঢুকতে গেলে নিশ্চয়ই 3টে চাবির দরকার হতো ক্যাডেগেন ওয়েস্টের। তা হতো। বাইরের দরজায় চাবি, এই অফিসের দরজার চাবি, সিন্ধুকের চাবি। চাবি থাকতো শুধু আপনার কাছে আর স্যার জেমস ওয়াল্টারের কাছে। আমার কাছে শুধু সিন্ধুকের চাবি থাকে, দরজার নয়। স্যার জেমস কি গুছানো স্বভাবের মানুষ? অত্যন্ত। 3টে চাবি একটা রিংয়ে রাখেন, আমি নিজে দেখেছি। রিংটা নিয়েই লন্ডন গিয়েছিলেন? তাই তো বলছেন। আপনার চাবি কাজ ছাড়া হয়নি তো? কখনোই না। অথচ ক্যাডোগেন ওয়েস্টের পকেটে নকল চাবিও পাওয়া যায়নি। তাছাড়া কোনো ক্লার্ক যদি নকশা বিক্রির ফোন দিয়ে এঁটে থাকে, সে তা কপি করে নেয়, আসল নকশা লুপাট করতে যায় না, ঠিক না? নকশাগুলো এত টেকনিক্যাল, এত জটিল যে কপি করা মুশকিল। কিন্তু আমি তো জানি আপনার, স্যার জেমসের আর ক্যাডোগেন ওয়েস্টের এই ধরনের টেকনিক্যাল বিদ্যা আছে। তা আছে, কিন্তু দোহায় আপনার, আমাকে এর মধ্যে টানবেন না। বিশেষ করে নকশা যখন পাওয়া গেছে ওয়েস্টেরই পকেটে। কিন্তু কপি করলে যখন ঝঞ্ঝাট চুকে যেত, আসল নকশা নেওয়ার ঝুঁকি নিতে গেল কেন? খুবই আশ্চর্য, সন্দেহ নেই, কিন্তু তা সত্ত্বেও নিয়েছে। এ কেস অনেক ব্যাপারে এমন আশ্চর্য। যে কাগজ 3টে এখনো নিখোঁজ, শুনলাম সেই 3টেই নাকি গোটা নকশার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তা ঠিক। অন্য কাগজ হাতে না রেখে এই 3টে কাগজের সাহায্য নিয়ে ব্রুস পার্টিংটন সাবমেরিন তৈরি করা কি সম্ভব? আগে সেই রকমই রিপোর্ট করেছিলাম অ্যাডমিরালটিকে, কিন্তু আজকে কাগজপত্র ফের দেখলাম। যে কাগজে ডবল ভালভের অটোমেটিক ব্যবস্থা আঁকা আছে, সেটা ফেরত এসেছে। এই জিনিস বিদেশিদের নতুন করে আবিষ্কার করতে হবে, নইলে সাবমেরিন বানানো যাবে না। অবশ্য এই অসুবিধে দুদিনেই কাটিয়ে উঠবে ওরা। কিন্তু নিখোঁজ কাগজ 3টেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে। বাড়িটা এক চক্কর ঘুরে দেখতে চাই। সিন্ধুকের তালা, ঘরের দরজা আর জানলার লৌহ কপাট খুঁটিয়ে দেখল হোমস। বাইরে এসে উত্তেজিত হলো একটা লরেল ঝোপ দেখে। ডাল ভাঙা, পাতা ছেঁড়া, যেন তার উপর হাঁটা চলা হয়েছে। লেন্স দিয়ে পরীক্ষা করলো মাটির চেহারা। অস্পষ্ট পায়ের ছাপ দেখা যাচ্ছে। সিনিয়র ক্লার্ককে বলল ভেতর থেকে জানলার লৌহ কপাট বন্ধ করতে। করার পর বাইরে দেখা গেল কপাট পুরো বন্ধ হচ্ছে না। বাইরে থেকে কি ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে? বলল 3 দিনে সব চিহ্ন মুছে গেছে। চলো ওয়াটসন, লন্ডনে যাওয়া যাক। উলউইচে আর কিছু পাবো বলে মনে হয় না। স্টেশনে গিয়ে কিন্তু একটা মনের মতো খবর পাওয়া গেল। টিকিট বিক্রেতা কেরানিটি বলল সোমবার রাতে ক্যাডোগেন ওয়েস্টের কম্পমান মূর্তি তার বেশ মনে আছে। ভীষণ ঘাবড়ে গিয়েছিল। 3rd ক্লাসের একটা টিকিট কেটে খুচরো পর্যন্ত তুলতে পারছিল না। খুব সম্ভব 8:15টার ট্রেনে চেপেছিল, কেননা প্রণয়নীর কাছ থেকে পালিয়ে এসেছিল 7:30টা নাগাদ। ওয়াটসন, বলল হোমস, ঘটনাগুলো এবার পরপর সাজানো যাক। উলউইচে তদন্ত করে মনে হয়েছিল ওয়েস্ট নিজে হাতে সরিয়েছে নকশা। এখন দেখা যাচ্ছে কোনো বিদেশি স্পাই তার সঙ্গে যোগাযোগ করেছিল। কুয়াশা ঢাকা রাতে বান্ধবীকে নিয়ে থিয়েটার যাওয়ার সময় হঠাৎ সে দেখল সেই স্পাইটি অফিসের দিকে যাচ্ছে। অবাক হয়ে তাই সে চেঁচিয়ে উঠেছে। তার বেশি বলতে পারেনি। কর্তব্য তার কাছে সবার উপরে। সিদ্ধান্তও নেয় ঝট করে। তাই প্রণয়নীকে ফেলে দৌড়েছে লোকটার পেছনে। নিজের চোখে দেখেছে জানলার ফাঁক দিয়ে কিভাবে সাবমেরিনের নকশা নিয়ে বেরিয়ে এলো সেই গুপ্তচর। এই জন্যেই নকশা নকল করা হয়নি, আসল নকশা খোয়া গেছে। এই ধাঁধার এভাবে ছাড়া অন্য সমাধান আর হয় না। তারপরে একটু অসুবিধায় পড়েছে, কেননা চোখের সামনে গোপন দলিল লোপাট হতে দেখে বাধা দেওয়া উচিত ছিল ওয়েস্টের।
কেন দেয়নি? ওপরওয়ালা কাউকে দেখেছিল বলে কি? হয়তো তাই। নাকি চোর মহাপ্রভু কুয়াশায় গা ঢাকা দেওয়ায় পাগলের মতো তার বাড়ি থেকে নকশা উদ্ধারের জন্য দৌড়েছিল ওয়েস্ট। হাতে একদম সময় না থাকায় প্রণয়িনীকেও কিছু বলে যেতে পারেনি। এইখানেই সব গুলিয়ে যাচ্ছে। মাইক্রফটের পাঠানো গুপ্তচরদের নাম ঠিকানা হাতে এলে আবার উল্টো দিক থেকে ভাবনা শুরু করব। বেকার স্ট্রিটে গিয়ে পেলাম মাইক্রফটের চিঠি। একজন সরকারি কর্মচারীর হাতে পাঠিয়েছে। চোখ বুলিয়ে নিয়ে কাগজখানা আমার দিকে ছুড়ে দিল হোমস। চুনোপুটি অনেকেই আছে, কিন্তু এ ধরনের বৃহৎ ব্যাপারে নাক গলানোর মতো বুকের পাটা আছে যে তিনটি রাঘব বোয়ালের, তাদের নাম ঠিকানা দিচ্ছি। অ্যাডলফ মেয়ার, 13 নম্বর গ্রেট জর্জ স্ট্রিট, ওয়েস্টমিনিস্টার। লুই লা রোথিয়েরে, ক্যামডেন ম্যানসন্স, নটিং হিলং, হুগা ওভারস্টিন। 13 নম্বর কলফিল্ড গার্ডেন্স, কেনসিংটন। এদের মধ্যে শেষোক্ত ব্যক্তি সোমবার পর্যন্ত শহরে ছিল, তারপর কোথাও চলে গেছে। অন্ধকারে আলো দেখতে পেয়েছি শুনে খুশি হলাম। মন্ত্রিপরিষদ উদ্বিগ্ন সুখবর শুনবার প্রতীক্ষায়। জরুরি তলব এসেছে আরও উপর মহল থেকে। দেশের সমস্ত বাহিনী দরকার হলে তোর পেছনে গিয়ে দাঁড়াবে, মাইক্রফট। হোমস ততক্ষণে লন্ডনের একটা ম্যাপ বিছিয়ে বসে আপন মনে বকর বকর করে চলেছে। কারণই নাকি তর সইছে না এত বড় একটা জটিল সমস্যায়। তারপরে আচমকা চেঁচিয়ে উঠল সোল্লাসে, পেয়েছি ওয়াটসন, পেয়েছি। এবার ঠিক দিক ধরতে পেরেছি। বন্ধু, তুমি গাড়িতে বসে খাতা কলম নিয়ে লিখতে আরম্ভ করে দাও কিভাবে দেশ সেবায় বুদ্ধি ব্যয় করেছি দুজনে। আমি চললাম একটু দেখে শুনে আসতে। ভয় নেই, আসল কাজে আমার জীবনীকার আর কমরেড পাশেই থাকবে। বলে সজোরে আমার পিঠ চাপড়ে দিয়ে মহা উল্লাসে প্রায় নাচতে নাচতে উধাও হলো বন্ধুবর। হোমসকে আমি চিনি, চাপা প্রকৃতির মানুষ, অকারণে এত উল্লাস দেখায় না, তাই বেশ ফুর্তি এলো মনে। রাত 9টার পর লোক মারফত পেলাম ওর ছোট্ট চিরকুট। কেনসিংটনে গ্লোসেস্টার রোড গোল্ডিনের রেস্তোরাঁয় রাতের খাবার খাবো, তুমি এসো। সঙ্গে একটা শীতকাঠি, একটা বাটালি, একটা চূড়া লণ্ঠন আর একটা রিভলভার আনবে, শার্লক হোমস। কুয়াশা ঢাকা রাস্তায় এই ধরনের বস্তু নিয়ে কোনো ভদ্রলোক হাঁটে না। ওভারকোটের তলায় জিনিসগুলো লুকিয়ে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে দেখলাম দরজার কাছে একটা গোল টেবিলের পাশে গ্যাট হয়ে বসে আছে আমার বন্ধুটি। খাবে কিছু? তাহলে কফি আর চুরুট খাও। যন্ত্রপাতি এনেছ? ওভারকোটের পকেটে আছে। চমৎকার। ওয়াটসন, সব ঘটনা শুনলে বুঝবে ক্যাডোইন ছোকরাকে ট্রেনের ছাদে রাখা হয়েছিল। ওই জন্যই ট্রেনটা আমি দেখতে চেয়েছিলাম, কামরা পরীক্ষা করতে চাইনি। ব্রিজ থেকেও তো পড়তে পারে। অসম্ভব, ট্রেনের ছাদে রেলিং থাকে না। গড়ানে ঢালু ছাদে কিছু থাকলে দুলুনি ঝাঁকুনির সময় তা ঠিকরে পড়বেই। ক্যাডোগেন ওয়েস্টকেও ছাদে রাখা হয়েছিল, কিন্তু রাখা হলো কেমন করে? সম্ভাবনা একটাই আছে। তুমি তো জানো ওয়েস্ট এন্ডের কাছাকাছি পাতাল রেল টানেল থেকে সোজা বেরিয়ে এসেছে। আবছা মনে পড়ছে টানেল থেকে বেরোনোর সময় মাথার উপরে যেন বাড়ির জানলা দেখেছি। ধরো কোনো ট্রেন যদি এইসব জানলার তলায় দাঁড়িয়ে যায়, লাশটা ছাদে রেখে দেওয়া এমন কিছু কি কঠিন? খুব সম্ভব। তাহলে তোমাকে আমার একটা পুরনো তথ্য ফের মনে করিয়ে দিই। সব পথ যখন বন্ধ হয়ে যায়, তখন সবচাইতে অসম্ভব পথটাই আসল পথ বলে ধরে নিতে হবে। এক্ষেত্রেও তাই হয়েছে। সব লাইনের তদন্ত করে নাকের জলে চোখের জলে হওয়ার পর যখন ম্যাপ খুলে দেখলাম একজন আন্তর্জাতিক গুপ্তচর পাতাল রেলের ধারের একটা বাড়িতে থাকে, তখন আর খুশি চাপতে পারেনি। আমার উল্লাস দেখে তুমিও ভরকে গিয়েছিলে, এই জন্যই নাচতে নাচতে ছুটেছিলে। আরে হ্যাঁ, 13 নম্বর কলফিল্ড গার্ডেন্সের সুবিধা ব্যক্তি হুগো ওভারস্টিনকে টার্গেট করে বেরিয়ে পড়লাম নাচতে নাচতে। রেল কর্মচারীদের নিয়ে প্রথমে গেলাম গ্লসেস্টার রোড স্টেশনে। লাইনের ধার বরাবর হাঁটলাম। কর্মচারীরাই দেখিয়ে দিল 13 নম্বর বাড়িটার পেছনের দরজা লাইনের ঠিক পাশেই, আর দুটো বড় রেল লাইন সেখানে কাটাকুটি হয়ে যাওয়ার ফলে হামেশায় পাতাল রেলের ট্রেনে বেচারীদের মিনিট কয়েক ঠিক ওই জায়গাটিতেই থেমে থাকতে হয়। দারুণ আবিষ্কার জেমস, সত্যিই তুমি একটা জিনিয়াস। ভায়া ওয়াটসন, আবিষ্কারের এখনো অনেক দেরি, এই তো সবে খেলার শুরু, গোলপোস্ট এখনো অনেক দূরে। বাড়ির পেছনটা দেখবার পর এলাম সামনের দিকে। দেখেই বুঝলাম পাখি উড়ছে, আসবাবপত্র খুবই কম। একজন মাত্র চাকরকে নিয়ে উপরতলায় থাকে ওভারস্টিন। নিঃসন্দেহে চাকরটি তার অপকর্মের দোষর। ওভারস্টিন কিন্তু পালায়নি,
সে জানে তার নামে সমন বেরোনোর কোনো সম্ভাবনা নেই, তাই চোরাই নকশা নিয়ে গেছে মহাদেশের বিভিন্ন দেশে খদ্দের খুঁজতে। এই সুযোগে তার ঘরদোর দেখে আসবো ঠিক করেছি। সমন বার করে ব্যাপারটা আইনসঙ্গত করে নিলে হতো না? প্রমাণ কোথায় যে সমন বার করব? কিসের আশায় তাহলে যাচ্ছ? কত রকমের চিঠিপত্র পেতে পারি আগে থেকে কি বলা যায়? হোমস, আমার কিন্তু এসব ভালো লাগছে না। ভায়া, তুমি পাহারা দেবে রাস্তায়, অপকর্মটা করব আমি। এসব তুচ্ছ বিষয় নিয়ে ভাববার সময় এটা নয়। নৌ দপ্তরের কথা ভাবো। চিন্তা করো কি দারুণ উদ্বেগে অপেক্ষা করছেন মন্ত্রী পরিষদ। মাইক্রোফটের চিঠিখানা মনে করো, যেতে আমাদের হবেই। জবাবে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালাম। তরাক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠে আমার হাত ধরে ঝোর ঝাঁকুনি দিল হোমস। আমি জানতাম শেষ মুহূর্তে কেঁচোর মতো গুটিয়ে যাওয়ার পাত্র তুমি নও। মুহূর্তের জন্যে চোখের তারায় দেখলাম প্রীতি স্নিগ্ধ কোমল প্রতিচ্ছবি। পর মুহূর্তে আবার ফিরে এলো কর্তৃত্বময় বাস্তব অনুগত নীরস সত্তা। বলল, ৮ মাইল যেতে হবে, চলো হেঁটে যাই, তাড়াতাড়ির দরকার নেই। যন্ত্রপাতিগুলো যেন হাত ফসকে মাটিতে না পড়ে যায়। শিথিল চোর সন্দেহে তুমি গ্রেপ্তার হলে আমার পরিতাপের শেষ থাকবে না। লন্ডনের ওয়েস্ট এন্ডে চেপটামুখো থামওয়ালা বারান্দা ঝোলা সারি সারি বাড়ির সামনে দিয়ে যেতে দেখলাম। ভিক্টোরীয় যুগের সুশোভিত বাড়িগুলির একটিতে বাচ্চাদের পার্টি জমেছে। কুচি গলায় হুল্লোড় আর পিয়ানোর বাজনা শোনা যাচ্ছে। ঘন কুয়াশার মধ্যে লণ্ঠন জ্বালিয়ে একটা প্রকাণ্ড দরজার সামনে তুলে ধরল হোমস। বলল, আরে সর্বনাশ, এ দেখছি কঠিন ব্যাপার। তালা আর খিল দুটোই খুলতে হবে। তার চাইতে চলো উঠোনে ঢুকে পড়ি, পাশের খিলেন দিয়ে ঢোকা যাবে। পাঁচিল টুপে উঠোনে ঢুকতে না ঢুকতে মাথার উপর কুয়াশার মধ্যে টহলদার চৌকিদারের ভারী বুটের আওয়াজ শুনলাম। ধীর ছন্দের পদশব্দ দূরে মিলিয়ে গেল আস্তে আস্তে। যন্ত্রপাতি নিয়ে হেড হয়ে দরজার সামনে বসলো হোমস। কসরত করলো কিছুক্ষণ। কটাং করে আওয়াজ হলো একটা। পাল্লা ঠেলে ভেতরে ঢুকলো পেছনে আমি। লণ্ঠন জ্বালিয়ে কার্পেটহীন সিঁড়ি বেয়ে এসে দাঁড়ালাম একটা নিচু জানলার সামনে। ওয়াটসন, এই সেই জানলা বলে ২ হাত করে খুলে দিল পাল্লা। ঠিক তখনই চাপা গুম গুম ঝনঝন আওয়াজ ভেসে এলো দূর থেকে। ক্রমশ কাছে এগিয়ে এলো ছুটন্ত যন্ত্রযানের বিকট আওয়াজ। উল্কাবেগী জানলার ঠিক নিচ দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল একটা ট্রেন। গোবরাটে লণ্ঠন রেখে জানলার ফ্রেম খুঁটিয়ে দেখল হোমস। ধোয়ার ভুসো লেগে কালো হয়ে গেলেও জায়গায় জায়গায় ঘষা লেগে ভুসো উঠে গেছে। ওয়াটসন, এখন বুঝলে তো লাশটা রাখা হয়েছিল এই জানলায়? আরে আরে, এই যে রক্তের দাগ। কাঠের ফ্রেমের এক জায়গায় এক বিবর্ণ দাগ দেখিয়ে প্রায় লাফিয়ে উঠল হোমস। এই দেখো, সিঁড়ির পাথরের উপর রক্তের দাগ। যাক, অনুমানটা হাতে নাতে প্রমাণ হয়ে গেল। এবার একটা ট্রেন জানলার তলায় না দাঁড়ানো পর্যন্ত অপেক্ষা করা যাক। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। টানেলের মধ্যে থেকে গুড় গুড় ঘুম ঘুম শব্দে নক্ষত্র বেগে একটা ট্রেন বেরিয়ে এসেই গতি মন্থর করে দিল এবং ক্যাচ ক্যাচ শব্দে ব্রেক কষে দাঁড়িয়ে গেল জানলার নিচে। একটা কামরার ছাদ রইল জানলার ঠিক ৪ ফুট দূরে। আস্তে করে পাল্লা বন্ধ করে দিল হোমস। ওয়াটসন, অভিযান তাহলে ব্যর্থ হলো না বলো? দারুণ কাজ করলে। বুদ্ধিযুক্তির এত বড় চমকের আগে কখনো দেখাওনি। আগের সব কীর্তি আজ তুমি ছাড়িয়ে গেলে। ওহ, এই ব্যাপারটিতে একমত হতে পারলাম না তোমার সঙ্গে। ওই লাশ ট্রেনের ছাদে ছিল। এই ধারণাটা মাথায় আনার পর থেকে বাকিটুকু ছবির মতো স্পষ্ট হয়ে গিয়েছিল চোখের সামনে। তবে আসল কাজের এখনো বাকি। এসো। রান্নাঘরের সিঁড়ি বেয়ে উঠে এলাম উপরতলায়। খাবার ঘরটা নেড়া বললেই চলে। আসবাবপত্র বিশেষ নেই। শোবার ঘরও তথই বচ। পাশের ঘরটা পড়াশোনার ঘর। রাশি রাশি বই আর পত্রিকা ছড়ানো। হোমস ড্রয়ারের পর ড্রয়ার টেনে কাগজপত্র খুঁজতে চলল এক মনে। ১ ঘন্টা পরে উঠে দাঁড়ালো খালি হাতে। বলল, পাক্কা শয়তান, চিঠিপত্র সব নষ্ট করে গেছে। এইটাই আমাদের শেষ ভরসা। লেখবার টেবিলে একটা ছোট্ট টিনের ক্যাশ বাক্স তুলে নিয়ে পাটালির চর মেরে খুলে ফেললো ডালাটা। কতগুলো পাকানো কাগজ বেরোলো ভেতর থেকে। কোনোটাতে লেখা জলের ছাপ, কোনোটায় প্রতি বর্গ ইঞ্চিতে জলের চাপ। নিঃসন্দেহে ডুবোজাহাজ সম্পর্কিত কাগজপত্র। অসহিষ্ণুভাবে ছুঁড়ে ফেলে দিল হোমস। একদম তলায় পাওয়া গেল একটা খাম। ভেতরের বস্তুগুলো টেবিলের উপর ছেড়ে ফেলতেই আশার আলোয় জল জল করে উঠল মুখখানা। আরে আরে, এই যে দেখছি হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলমে ছাপা কতগুলো বিজ্ঞাপনের কাটিং, পরপর সাজানো কিন্তু তারিখ নেই। ডেইলি টেলিগ্রাফ কাগজ,
পৃষ্ঠার ডানহাতি উপরের কোণ, প্রথমটা এই। শিগগিরই খবর শোনার আশায় রইলাম। শর্তের রাজি। কার্ডে লেখা ঠিকানায় বিশদ লিখুন, পিয়েরোট। তারপর বড় জটিল বোঝা যাচ্ছে না, আরও ভোলা রিপোর্ট চাই। জিনিস পেলে বিনিময়ে যা দেবার দেওয়া হবে, পিয়েরোট। এরপরে পরিস্থিতি খুবই জরুরি। চুক্তি রক্ষে না হলে কথা ফিরিয়ে নেব। চিঠিতে অ্যাপয়েন্টমেন্ট করুন। বিজ্ঞাপনে জানাবো রাজি আছি, পিয়েরোট। সবশেষে সোমবার রাত 9টার পর 2বার টোকা। শুধু আমরা। সন্নিগ্ধ হবেন না। জিনিসপত্র পেলে নগদ টাকা, পিয়েরোট। বাহ, রেকর্ড তো দেখছি শেষ পর্যন্তই আছে। সবার শেষে আসল আদমিটাকে ধরতে পারলে মণিকাঞ্চন যোগ হয়। বলে টেবিলে টকটক করে আঙ্গুলের বাদ্যি বাজিয়ে কি যেন ভাবতে লাগলো হোমস, ঘাড় হেট করে। তারপর তরাক করে লাফিয়ে দাঁড়িয়ে উঠে বলল, ঠিক আছে, খুব একটা মুশকিল হবে না। ওয়াটসন, ডেইলি টেলিগ্রাফের অফিসে ছু মেরে যাই। পরের দিন সকালে প্রাতরাশির টেবিলে নেমন্তন্ন রাখতে এলেন মাইক্রফট, হোমস আর লেস্ট্রেড। গতকালের অ্যাডভেঞ্চার কাহিনী রসিয়ে রসিয়ে বর্ণনা করল শার্লক হোমস। চোরের মতো বাড়িতে ঢোকা হয়েছে শুনে বেজার মুখে ঘাড় নাড়ল লেস্ট্রেড। বলল, মিস্টার হোমস, এসব বেআইনি কাজ করেন বলে টেক্কা মারেন আমাদের ওপর। একদিন কিন্তু আপনার এই বন্ধুটিকে নিয়ে ঝামেলায় পড়বেন বলে দিলাম। কি হে ওয়াটসন, দেশের জন্যে না হয় শহীদ হওয়া গেল। মাইক্রফট, তোমার কি মত? চমৎকার কাজ করেছিস শার্লক, অপূর্ব খেল দেখিয়েছিস, কিন্তু লাভটা কি হলো? টেবিল থেকে ডেইলি টেলিগ্রাফটা তুলে নিয়ে হোমস বলল, আজকের কাগজে পিয়েরোটের বিজ্ঞাপনটা দেখনি? সে কি রে, আবার বিজ্ঞাপন দিয়েছে? এই তো আজ রাতে, এক সময় একই জায়গায় 2বার টোকা। খুব গুরুত্বপূর্ণ। আপনার নিরাপত্তা বিঘ্নিত, পিয়েরট। লাফিয়ে উঠল লেস্ট্রেড। ক্যা বাত! এই বিজ্ঞাপনের জবাবে শ্রীমান এলেই কাক করে ধরবো আমি। সেই জন্যই তো বিজ্ঞাপনটা দিলাম খবরের কাগজে। তোমরা দুজনে আজ রাত 8টায় এসো কলফিল্ড গার্ডেন্সে। ভেবে যখন আর কোনো লাভ নেই, তখন ভাবনাকে ছুঁড়ে ফেলে দিয়ে মনকে ছুটি করে দেওয়ার আশ্চর্য ক্ষমতা আছে শার্লক হোমসের। তখন সে ব্যস্ত থাকে, কূট সমস্যার ছায়াপাতও ঘুরতে দেয় না মনের মধ্যে। ঝট করে ওভাবে নির্লিপ্ত হওয়ার অসাধারণ মনোবল আমার নেই বলেই সমস্ত দিনটা অপরিসীম স্নায়বিক উত্তেজনায় ছটফট করলাম আমি। রাত 8টার সময় হাঁপ ছেড়ে বাঁচলাম। গ্লোসেস্টার রোড স্টেশনে লেস্ট্রেড আর মাইক্রফটের সঙ্গে একত্র হয়ে অবারিস্টিনের উঠোনের দরজা খুলে রাখা হয়েছিল গত রাতে। কিন্তু রেলিং টোপকে ঢুকতে কিছুতেই রাজি হলেন না মাইক্রফট। বাধ্য হয়ে আমি ভেতরে গিয়ে হলঘরের দরজা খুলে দিলাম। 9টা নাগাদ 4 মূর্তিমান ওত পেতে রইলাম পড়বার ঘরে। একটা একটা করে কাটলো 2 ঘন্টা। রাত 11টার সময় মনে হলো বৃথা চেষ্টা। মিনিটে 2বার করে ঘড়ি দেখছেন মাইক্রফট আর লেস্ট্রেড। নিষ্কম্প নির্বিকার ভাবে আধবোজা চোখে বসে হোমস। অনুভূতি কিন্তু তন্দ্রাচ্ছন্ন নয়, অত্যন্ত প্রখর। আচমকা এক ঝটকায় সিধে করল মাথা। বলল, আসছে। পা টিপে টিপে কে যেন চলে গেল দরজার সামনে দিয়ে। ফিরে এলো একটু পরে। খসখস শব্দ শুনলাম দরজার সামনে। তারপরেই বার করা বাজানোর তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো কানে। হোমস আমাদের নিরস্ত করে নিজেই উঠে এলো। টিমটিম করে গ্যাসের বাতি জ্বলছিল হলঘরে। দরজা খুলে দিতেই হাত করে ভেতরে ঢুকলো একটা কৃষ্ণমূর্তি। দরজা বন্ধ করে দিল হোমস। শুনলাম চাপা গলায় বলছে, এদিকে। কৃষ্ণমূর্তি এসে দাঁড়ালো আমাদের ঘরে। পেছন পেছন ঘরে ঢুকেই ঝট করে দরজা বন্ধ করে পিঠ দিয়ে দাঁড়ালো হোমস। কৃষ্ণমূর্তি বিস্ময়ে চেঁচিয়ে উঠে পেছন ফিরে দাঁড়াতেই হোমস খপ করে তার কলার চেপে ধরে আসুরিক শক্তি বলে ছুঁড়ে ফেলে দিল ঘরের মেঝেতে। লোকটা টলতে টলতে উঠে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। আছড়ে পড়ায় চওড়া কিনারা টুপি ঠিকরে গেল মাথা থেকে। ঠোঁটের উপর থেকে সরে গেল মাফলার। বেরিয়ে পড়ল একটা সুদর্শন মুখ, এক গাল হালকা রঙের দাড়ি। কর্নেল ভ্যালেন্টাইন ওয়াল্টার। বিস্ময়ে শীষ দিয়ে উঠল শার্লক হোমস। ওয়াটসন, কি গাধা আমি! এর কথা তো একদম ভাবিনি আমি। কে এ? সাগ্রহে সুদন মাইক্রফট, সাবমেরিন ডিপার্টমেন্টের প্রধান কর্তা স্যার জেমস ওয়াল্টারের ছোট ভাই। জ্ঞান ফিরে আসছে দেখছি। ওকে জেরা করার ভার আমার উপর ছেড়ে দাও। লম্বা দেহটা তুলে নিয়ে শুইয়ে দিলাম একটা সোফায়। একটু পরেই উঠে বসলেন কর্নেল।
ভয় বিস্ফোরিত চোখে তাকিয়ে এমনভাবে কপালে হাত দিলেন যেন স্বপ্ন দেখছেন কিনা বুঝতে পারছেন না। বললেন, এ আবার কি? আমি তো এসেছি মিস্টার ওয়াবারস্টিনের সঙ্গে দেখা করতে। হোমস বললেন, কর্নেল ওয়াল্টার, হাটে হাড়ি ভেঙে গেছে আপনার। সব কীর্তি আমরা জেনে ফেলেছি। একজন ইংরেজ ভদ্রলোক যে এত নিচে নামতে পারেন ভাবাও যায় না। ওবারস্টিনের সঙ্গে আপনার সম্পর্কটা কী ধরনের এবং কী জাতীয় চিঠি লেখালেখি করেছিলেন সব আমরা জানি। ক্যাডোগেন ওয়েস্ট ছোকরা মারা গেছে কী পরিস্থিতিতে তাও অজানা নয়। এখন একটু প্রায়শ্চিত্ত করুন, কুকর্ম স্বীকার করুন। কয়েকটা কথা আপনার মুখ থেকে শুনতে চাই। ঘুমিয়ে উঠে দু হাতে মুখ ঢাকা দিলেন কর্নেল। কথা বললেন না। আমরা উন্মুখ হয়ে রইলাম। হোমস বলল, কর্নেল ওয়াল্টার, বিশ্বাস করুন আমরা সব জানি। আমরা জানি আপনার টাকার দরকার হয়েছিল। দাদার চাবি নকল করেছিলেন। ওবারস্টিনের সঙ্গে চিঠি লেখালেখি করেছিলেন। ওবারস্টিন আপনার চিঠির জবাব দিত ডেইলি টেলিগ্রাফে বিজ্ঞাপন দিয়ে। আমরা জানি সোমবার রাত্রে কুয়াশায় গা ঢেকে আপনি অফিসে গিয়েছিলেন। ক্যাডোগেন ওয়েস্ট আপনাকে দেখে ফেলেছিল। কোনো কারণে আপনাকে আগে থেকে ও সন্দেহ করেছিল। আমরা জানি ও আপনাকে নকশা চুরি করতে দেখেছে, কিন্তু বাধা দেয়নি। খাঁটি ভদ্রলোকের মতোই এই ভেবে যে নকশা দিয়ে হয়তো আপনি লন্ডনে দাদার কাছে যাচ্ছেন। আমরা জানি ও আপনাকে নকশা চুরি করতে দেখেছে, কিন্তু বাধা দেয়নি। খাঁটি ভদ্রলোকের মতোই এই ভেবে যে নকশা নিয়ে আপনি হয়তো লন্ডনে দাদার কাছে যাচ্ছেন, কিন্তু আপনার পেছন ছাড়েনি। আপনি যখন এই বাড়িতে ঢুকলেন তখন সে বাগড়া দিয়েছে। কর্নেল ওয়াল্টার, তখন আর শুধু বিশ্বাসঘাতকতা নয়, আরও একটা বড় অপরাধে আপনি জড়িয়ে পড়লেন, নররক্তে হাত রাঙালেন। আমি না, বিশ্বাস করুন আমি খুন করিনি। কোকিয়ে উঠলেন কর্নেল। তাহলে ক্যাডোগেনের লাশ ট্রেনের ছাদে শুইয়ে দেওয়ার আগে তাকে খুন করা হয়েছিল কিভাবে? নিশ্চয়ই বলবো, সব বলবো। স্টক এক্সচেঞ্জের দেনায় জড়িয়ে পড়েছিলাম। ওবারস্টিন আমাকে 5,000 পাউন্ড দিতে চেয়েছিল, কিন্তু খুনটা আমি করিনি। তাহলে ক্যাডোগেন আমাকে আগে থেকেই কেন জানি না সন্দেহ করে বসেছিল। ও যে আমার পেছন পেছন এই বাড়ি এসেছে আমি জানতামই না। দরজায় দুবার টোকা দিয়ে ভেতরে ঢুকতেই পেছন পেছন ঝড়ের মতো ক্যাডোগেন ঢুকে পড়ল। ভীষণ চেঁচামেচি জুড়ে দিল হল ঘরে। ওবারস্টিনের কাছে একটা পিস্তল থাকতো। সেই পিস্তল দিয়ে ওর মাথায় মারতেই আছড়ে পড়ল মেঝেতে। মারা গেল 5 মিনিটের মধ্যে। কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম দুজনে। তারপর বুদ্ধিটা এলো ওবারস্টিনের মাথায়। বলল, ট্রেনের মাথায় লাশ ফেলে দেব। তার আগে দেখে নি কি কি নকশা এনেছেন। 10টা নকশার মধ্যে 3টে রেখে দিল। বলল, বড্ড টেকনিক্যাল, কপি করা যাবে না। আমি বললাম, তা হবে না। আজ রাতেই সব কাগজ ফেরত দিতে হবে, নইলে কেলেঙ্কারির শেষ থাকবে না। ও বলল, কপি করা অসম্ভব। আমি বললাম, তাহলে 10টা কাগজই ফেরত নিয়ে যাব। ও তখন বলল, তার চাইতে এক কাজ করা যাক। 7টা কাগজ এই ছোকরার পকেটে পুরে ট্রেনের ছাদে লাশ ফেলে দেওয়া যাক। পুলিশ জানবে ছোকরাই নকশা সরিয়েছে। রাজি হওয়া ছাড়া উপায় ছিল না। আধ ঘন্টা অপেক্ষা করলাম। একটা ট্রেন দাঁড়ালো জানলার তলায়। দারুণ কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। ক্যাডোগেনের লাশ শুইয়ে দিলাম একটা কামরার ছাদে। এ ব্যাপারে এর বেশি আমি আর কিছু জানি না। আপনার দাদা একটা কথাও বলেনি, তবে চাবি নেওয়ার সময় একবার আমাকে হাতে নাতে ধরে ফেলেছিল। সন্দেহ করতো তখন থেকেই। চোখ দেখে বুঝেছি এ ব্যাপারে ও আমাকে সন্দেহ করেছে, তাই আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ঘর নিস্তব্ধ। তারপর মাইক্রফট হোমস বললেন, ক্ষতিপূরণ করুন, শাস্তির বহর কমে যাবে। কি ক্ষতিপূরণ করতে হবে বলুন? ওবারস্টিন নকশা নিয়ে এখন কোথায় জানি না। ঠিকানা দেয়নি। বলেছিল প্যারিসের হোটেল দ্য লুভরে চিঠি লিখলে ওর কাছে পৌঁছে যাবে। শার্লক হোমস বলল, ক্ষতিপূরণ করার সুযোগ তাহলে এখনো পাবেন। যা করতে বলবেন তাই করব। লোকটার ওপর আমার তিলমাত্র মমতা নেই। ওর জন্যে আমার আজ এই অবস্থা। বসুন এখানে, এই নিন কাগজ কলম। যা বলছি লিখে যান। খামের উপর যে ঠিকানা আপনাকে দেওয়া হয়েছে সেই ঠিকানা লিখুন। ঠিক আছে, এবার লিখুন চিঠি। মহাশয় নিশ্চয় লক্ষ্য করেছেন কাগজপত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দলিল নেই। আমার কাছে নকলটা আছে। প্ল্যানটা নইলে সম্পূর্ণ হবে না।
এর জন্যে নতুন ঝামেলা পোহাতে হয়েছে, তাই আরও 5,000 দিতে হবে। ডাক যুগে নকশা পাঠাতে ভরসা পাচ্ছি না। টাকাটা নোট বা গিনিতে নেব, চেক নয়। এই সময় এদেশ ছেড়ে আপনার কাছে গেলে লোকের সন্দেহ হবে, তাই শনিবার দুপুরে শেরিং ক্রস হোটেলের ধূমপান করার ঘরে আপনার জন্য বসে থাকব। ইংলিশ নোট বা গিনি নেব, অন্য দেশের নয়। ঠিক আছে, ওতেই হবে। এরপরেও যদি শয়তানটা না আসে তো খুবই অবাক হব। সত্যিই কাজ হলো। সে এক ঐতিহাসিক কাণ্ড, গুপ্ত ইতিহাস যদিও। নকশা সম্পূর্ণ করার লোভে ফাঁদে পা দিল ওয়াবারিস্টিন। এখন 15 বছরের মেয়াদে ঘানি ঘোরাচ্ছে ব্রিটিশ জেলখানায়। তার ট্রাঙ্কে পাওয়া গেছে ব্রুস পার্টিংটন প্ল্যান। ইউরোপের নানান দেশে নৌ দপ্তরের কর্তাদের নিলাম ডেকে বিক্রি করবে বলে তুলে রেখেছিল। কর্নেল ওয়াল্টারকেও জেলে যেতে হয়েছিল, তবে বছর দুয়েক পরে জেলেই মারা যান। হোমস আবার তন্ময় হলো প্রবন্ধ লেখা নিয়ে। মাঝে একটা দিন কাটিয়ে এলো উইন্ডসরে। ফিরে এলো একটা ভারী সুন্দর পান্না বসানো টাইপিন নিয়ে। জিজ্ঞেস করতে মুচকি হেসে বলল, এক ভদ্রমহিলা দিয়েছেন, তার নাকি একটা উপহার করেছে হোমস। এর বেশি কিছু না বললেও ভদ্রমহিলার নামটা আজ করতে কষ্ট হয়নি আমার। এও জানি যে ওই টাইপিং দেখলেই ব্রুস পার্টিংটন নকশাগঠিত অ্যাডভেঞ্চার কাহিনী জাগ্রত হবে বন্ধুবর শার্লক হোমসের স্মৃতিপটে চিরকালের জন্য।